তো এটা গেল মার্ক ডিস্ট্রিবিউশন আর কোশ্চেনের ধারণা, ঠিক আছে। ওকে, এখন চলেন আমরা শুরু করি। হ্যাঁ, আপনাদের আসলে এত বেশি কিছু বলার নাই, আপনারা হয়তোবা জেনে থাকেন, জেনে থাকবেন অনেকেই। আচ্ছা, ওকে, আমার স্ক্রিন দেখা যাচ্ছে। দেখেন এখানে আপনাদের মার্ক ডিস্ট্রিবিউশনটা আছে আর কি। হ্যাঁ, সো আপনাদের ফাইনাল এক্সাম হবে হচ্ছে 60 মার্কের, ঠিক আছে। 60 মার্কের অ্যান্সার আপনাদের খাতায় লিখতে হবে। আর বাকি যে 15 মার্কস ছিল, ওই 15 মার্কসের মধ্যে আপনাদের অ্যাসাইনমেন্টে 4 মার্ক, ক্লাস অ্যাটেন্ডেন্স 3 মার্ক, আর ইন কোর্সের যে 8 মার্ক এটা চলে গেছে, ঠিক আছে। এই ধাপ আপনারা পার হয়ে গেছেন। সো আপনাদের এখানে যে 60 মার্ক বাকি আছে, এই 60 মার্কের ফাইনাল এক্সাম হবে। হ্যাঁ, দ্যাট মিনস যে আপনাদের ফাইনাল যে লিখিত এক্সাম দিবেন, রিটেন এক্সাম, সেখানে আপনাদের এই 60 মার্কের অ্যান্সার করতে হবে, ঠিক আছে। আর হচ্ছে আপনাদের ল্যাবে যে 25 মার্কস আছে ওইটা আলাদা। হ্যাঁ, ওইটা আলাদা একটা কোর্স, 1 ক্রেডিটের। তো এই 60 মার্কের মধ্যে, 60 মার্কের মধ্যে দেখেন কোশ্চেনটা এরকম হবে আলটিমেটলি। মানে আমি একটা ডেমো দেখাইলাম আপনাদেরকে আর কি। হ্যাঁ, দেখেন এখানে কয়টা কোশ্চেন আছে, 8টা। হ্যাঁ, সো আপনাদের কোশ্চেন থাকবে হচ্ছে 9টা। 9টার মধ্যে 9টা কোশ্চেন তো না, 9 সেট কোশ্চেন আর কি, ঠিক আছে। এই 9 সেট কোশ্চেনের মধ্যে আপনারা যে কোনো 6 সেট কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন। এখন এখানে আহ, দেখেন একটা কোশ্চেনের আন্ডারে 3টা কোশ্চেন আছে। এখন আপনি যদি প্রথম 1 নম্বরের কোশ্চেনটা লিখেন, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, 1 নম্বরের যে 3টা পার্ট আছে, ক খ গ, এই তিনোটার অ্যান্সার করতে হবে, ঠিক আছে। আপনি যদি 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার করেন, তাহলে 2 নম্বরের যে 3টা পার্ট আছে বা 2টা পার্ট আছে, এই 2টা পার্টেরই অ্যান্সার আপনাকে করতে হবে, ঠিক আছে। আইসিটি এর ডেফিনেশন আর কি। হ্যাঁ, কম্পিউটার সিস্টেমের পরিচিতি, মানে আইসিটি এবং কম্পিউটার সিস্টেমের পরিচিতি, এটা ছিল হচ্ছে ফার্স্ট চ্যাপ্টার। হ্যাঁ, এখন আমি হচ্ছে আপনাদেরকে গুরুত্বপূর্ণ টপিক গুলো বলবো, যে কোন কোন টপিক গুলো থেকে আপনাদেরকে আলটিমেটলি পড়তে হবে। হ্যাঁ, সো আপনারা যেটা করবেন, আপনারা হচ্ছে আমি যে টপিক গুলো বলবো এই টপিক গুলো সম্পর্কে একটা ভালো ধারণা নেবেন। হ্যাঁ, মানে আপনারা হচ্ছে কোশ্চেনের উপর বেশি ফোকাস করার থেকে টপিক গুলোর উপরে বেশি ফোকাস করবেন। মানে এই টপিক সম্পর্কে আপনার যদি ক্লিয়ার কনসেপ্ট থাকে, তাহলে এই টপিক রিলেটেড যে কোশ্চেন হবে আপনি এখান থেকে অ্যান্সার করতে পারবেন, ঠিক আছে। সো দেখেন প্রথমে দেখবেন হচ্ছে আইসিটি সংজ্ঞাটা ভালো করে দেখবেন, ঠিক আছে। এই সংজ্ঞার মধ্যে দেখবেন আইসিটি কে আমরা দুইটা ভাগে ভাগ করছিলাম, একটা হচ্ছে আইটি এবং সিটি। সো দুইটা আলাদা করে দেখবেন। তারপরে দেখবেন আইসিটির উপাদান সমূহ। হ্যাঁ, দেখবেন যে আইসিটির কিছু উপাদান আছে, যেমন হচ্ছে হার্ডওয়্যার, সফটওয়্যার, তারপর হচ্ছে ডেটা, দক্ষ ম্যান পাওয়ার, মানে এক্সপার্ট ম্যান পাওয়ার, দক্ষ জনশক্তি আর কি। তারপর হচ্ছে কানেক্টিভিটি নেটওয়ার্ক। এই টাইপের আইসিটির যে উপাদানগুলো আছে এই উপাদানগুলো দেখবেন। তারপরে দেখবেন হচ্ছে আইসিটির প্রয়োগ ক্ষেত্র এবং আইসিটির ক্যারিয়ার সুবিধা। হ্যাঁ, এই কোশ্চেনটা আপনাদের ইন কোর্সে আসছিল এবং এই কোশ্চেনটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ, যে আইসিটি আমরা কোথায় কোথায় প্রয়োগ করতে পারি। হ্যাঁ, কোন কোন সেক্টরে আইসিটির প্রয়োগ আছে এটা। আর দেন হচ্ছে যে আইসিটি তে কি কি ক্যারিয়ার সুবিধা আছে, ঠিক আছে, আইসিটি রিলেটেড কি কি জব আছে। দেন আসেন, তারপরে পড়বেন হচ্ছে কম্পিউটার তথ্য প্রক্রিয়াকরণ চক্র যেটা। হ্যাঁ, আপনাদের মনে আছে ডেটা প্রসেসিং সাইকেল একটা ছিল না, যে ইনপুট, মাঝখানে হচ্ছে সিপিইউ, তারপর হচ্ছে আউটপুট। এই ডেটা প্রসেসিং সাইকেলটা খুব ভালো করে পড়বেন, চিত্র সহ, ঠিক আছে। এরপরে পড়বেন হচ্ছে কম্পিউটারের প্রকারভেদ, টাইপস অফ কম্পিউটার, যেটা আর কি একদম দেখবেন ফার্স্ট চ্যাপ্টারের শেষের দিকে আছে। হ্যাঁ, আর এখান থেকে আরেক দুইটা জিনিস পড়বেন, ডেটার ডেফিনেশনটা পড়বেন, ডেটা কাকে বলে এবং উদাহরণ, তারপরে ইনফরমেশন কাকে বলে, উদাহরণ। তাহলে ফার্স্ট চ্যাপ্টার থেকে এই জিনিসগুলো। হ্যাঁ, আমি একটু রিপিট করি, সেটা হচ্ছে এখানে কি ছিল, আইসিটির সংজ্ঞাটা পড়বেন, আইসিটির উপাদান পড়বেন, আইসিটির প্রয়োগ ক্ষেত্র এবং ক্যারিয়ার সুবিধা। এরপর হচ্ছে এখানে তথ্য প্রক্রিয়াকরণ চক্র, কম্পিউটারের প্রকারভেদ, ডেটা ইনফরমেশন, ঠিক আছে। এই টপিকগুলাই, জাস্ট এই টপিকস, এর বাইরে কিছুই নাই। হ্যাঁ, সো আপনার এই টপিকগুলো সম্পর্কে ক্লিয়ার কনসেপ্ট করবেন। ওকে, এরপরে চলেন আমরা কোশ্চেন কেমন হইতে পারে স্যার, একটু দেখি কয়েকটা কোশ্চেন ফার্স্ট চ্যাপ্টার থেকে কেমন কোশ্চেন হইতে পারে।
দেখেন প্রথম যে কোশ্চেনটা আমি রাখছি যে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি। হ্যাঁ, আইসিটি এর প্রধান উপাদানসমূহ বিস্তারিত আলোচনা করো। তাহলে এটা একটা ব্রড কোশ্চেন হতে পারে। এখন আপনাদের পরীক্ষায় যে কোশ্চেনের যে সিস্টেম আর কি, যে এখানে কিন্তু কোশ্চেনগুলা মানে এক সেট কোশ্চেনের আন্ডারে দুই তিনটা কোশ্চেন থাকবে। তো সেক্ষেত্রে এই কোশ্চেনটাকে ভাগ করে ফেলতে পারে যে ধরেন কতে রইলো তথ্য ও যোগাযোগ প্রযুক্তি কি, খতে দিল যে আইসিটি এর প্রধান উপাদানসমূহ বিস্তারিত আলোচনা করো। ঠিক আছে, তারপরে দেখেন 2 নম্বরে যেটা রাখছি, আধুনিক সমাজে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির বিভিন্ন প্রয়োগ ক্ষেত্র উদাহরণ সহ ব্যাখ্যা করো। ঠিক আছে, মানে আলটিমেটলি প্রয়োগ ক্ষেত্রগুলো আপনার লাগবে আর কি। হ্যাঁ, সো প্রয়োগ ক্ষেত্র আপনি যদি জানেন তাহলে আপনি এই কোশ্চেনে অ্যান্সার দিতে পারবেন। থার্ড হচ্ছে কম্পিউটার ডেটা প্রসেসিং সাইকেল, যেটা আর কি এই কম্পিউটার ডেটা প্রসেসিং সাইকেল, যেটা এই সাইকেলটার মানে এই কোশ্চেনে অ্যান্সার লেখার জন্য আপনাদেরকে চিত্রটা মাস্ট দিতে হবে। ঠিক আছে, চিত্র দেওয়ার কথা বলুক আর না বলুক, কোশ্চেনে আপনাদেরকে অবশ্যই কি করতে হবে, চিত্র দিতে হবে। দেন হচ্ছে প্রত্যেকটা স্টেপ আলাদা আলাদা করে বর্ণনা করতে হবে। ঠিক আছে, যেমন ইনপুট, তারপর হচ্ছে প্রসেসিং, তারপরে আউটপুট। হ্যাঁ, এগুলো ধাপে ধাপে আলোচনা করতে হবে 3 নম্বর কোশ্চেনের জন্য। ঠিক আছে, এখানে দেখেন আরো কয়েকটা আমি কোশ্চেন রাখছি যে কম্পিউটারের বিভিন্ন প্রকারভেদ, পারপাস, সাইজ, প্রসেসিং পাওয়ারের ভিত্তিতে উদাহরণ সহ আলোচনা করো। দ্যাট মিনস কম্পিউটার টাইপস অফ কম্পিউটার উদাহরণ সহ আলোচনা করতে হবে আর কি। ঠিক আছে, তারপর হচ্ছে আইসিটি কিভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে আলোচনা করো। এটা কিন্তু একটা ক্রিয়েটিভ কোশ্চেন, বুঝছেন, যে আইসিটি কিভাবে কর্মসংস্থান সৃষ্টি এবং অর্থনৈতিক উন্নয়নে ভূমিকা রাখে। সো আপনাদেরকে একটু যে টপিকসটা পড়বেন এই টপিক সম্পর্কে একটু এক্সপ্লোর করতে হবে। ঠিক আছে, এর আশেপাশে কি আছে, কোশ্চেন কিভাবে আসতে পারে। সো এই জিনিসগুলো একটু দেখতে হবে যে একদম টপিক সম্পর্কে জিস্ট যে কথাগুলো আছে এগুলা শুধু পড়লে যে হয়ে যাবে, সব ক্ষেত্রে এমনটা নাও হইতে পারে। হ্যাঁ, আপনাদের প্রত্যেকটা টপিক সম্পর্কে একটু এক্সপ্লোর করতে হবে, একটু এদিক ওদিকে সরতে হবে। ঠিক আছে, সো তারপরে দেখেন 6 নম্বর যে কোশ্চেনটা আছে যে বর্তমান ডিজিটাল যুগে আইসিটি এর গুরুত্ব ও প্রয়োজনীয়তা বিশ্লেষণ করো। এটা একটা গুরুত্বপূর্ণ কোশ্চেন এই চ্যাপ্টারের জন্য। নেক্সট আমরা চ্যাপ্টার 2 তে চলে যাই। চ্যাপ্টার 2 ছিল হচ্ছে কম্পিউটার হার্ডওয়্যার এবং সফটওয়্যার। এখন দেখেন এখান থেকে কি কি পড়বেন। সেকেন্ড চ্যাপ্টার থেকে প্রথমে পড়বেন, এখানে কিন্তু দুইটা পার্ট আছে, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। সো হার্ডওয়্যারের মধ্যে হার্ডওয়্যারের সংজ্ঞা পড়বেন এবং প্রয়োজনীয়তা পড়বেন যে হার্ডওয়্যার কেন দরকার হয়। ঠিক আছে, এটার প্রয়োজনটা কি। সেকেন্ড হচ্ছে হার্ডওয়্যারের প্রকারভেদ পড়বেন, কম্পিউটার মেমোরির সংজ্ঞা এবং প্রয়োজনীয়তা পড়বেন, নেটওয়ার্কিং ডিভাইস, কম্পিউটার মেমোরি এর প্রকারভেদ। খেয়াল করেন, প্রথমটা হচ্ছে হার্ডওয়্যারের সংজ্ঞা এবং প্রয়োজনীয়তা, এটা পর্যন্ত ঠিক আছে, এর বাইরে কিছু নাই। এরপর হচ্ছে হার্ডওয়্যারের প্রকারভেদ। হার্ডওয়্যারের প্রকারভেদ ছিল না, মনে আছে আপনাদের, যে হার্ডওয়্যারকে আমরা কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি, যেমন হচ্ছে ইনপুট ডিভাইস, প্রসেসিং ডিভাইস, আউটপুট ডিভাইস। হ্যাঁ, এরকম যে কয়টা প্রকারভেদ আছে, এই প্রকারভেদ গুলা ভালো করে পড়বেন এবং হায়ারার্কি সহ। হ্যাঁ, যদি এখান থেকে কোশ্চেন আসে তাহলে হায়ারার্কিটা কাইন্ড অফ ফিগারের মতো করে আপনারা অ্যাড করবেন। তারপরে আসেন কম্পিউটার মেমোরি এর সংজ্ঞা এবং প্রয়োজনীয়তা। ঠিক আছে, কম্পিউটার মেমোরির যে পার্টটা এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ। দেখবেন যে মেমোরির কিছু টাইপস ছিল আর কি, প্রাইমারি মেমোরি, সেকেন্ডারি মেমোরি, ক্যাশ মেমোরি। ঠিক আছে, এগুলা খুব ভালো করে পড়বেন। তারপর নেটওয়ার্কিং ডিভাইস আছে, নেটওয়ার্কিং ডিভাইসের মধ্যে ছিল মনে আছে আপনাদের হাব, সুইচ, রাউটার, গেটওয়ে, ব্রিজ, এই টাইপের যে নেটওয়ার্কিং ডিভাইসগুলো ছিল এগুলা প্রত্যেকটা আলাদা আলাদা করে পড়তে হবে। ঠিক আছে, তারপর হচ্ছে কম্পিউটার মেমোরির প্রকারভেদ, এটা তো বললামই। চলেন সামনে আগাই। সো দেখেন এখানে কিভাবে পড়বেন আমি একটু জাস্ট দেখাই দিই যে টাইপস অফ মেমোরি ইন এ কম্পিউটার। এই দেখেন এখানে আহ, কি বলে কম্পিউটার মেমোরি যে শ্রেণী বিভাগটা ছিল আর কি এরকম। এটা আপনারা পড়বেন। হ্যাঁ, যে প্রাইমারি মেমোরি আছে, সেকেন্ডারি মেমোরি আছে। প্রাইমারি মেমোরির মধ্যে আবার আছে র্যাম রোম। ঠিক আছে, সেকেন্ডারি মেমোরির মধ্যে আছে এইচডিডি, এসডিডি, এসএসডি, অপটিক্যাল ডিস্ক, এগুলা। হ্যাঁ, সো এটা বিস্তারিত পড়বেন। দেন হচ্ছে এরকম একটা হায়ারার্কি আপনাদেরকে দেখাইছিলাম, যে হচ্ছে কোন মেমোরির আকার বড়, কোনটার আকার ছোট, কোনটার স্পিড বেশি, কোনটার স্পিড কম। হ্যাঁ, সো এগুলো দেখবেন। এরপরে আসেন
তাহলে প্রথম পার্টটা শেষ, হ্যাঁ, হার্ডওয়্যারের পার্টটা শেষ। এখন আসেন সফটওয়্যারের পার্ট। সফটওয়্যারের মধ্যে সফটওয়্যারের সংজ্ঞা প্রয়োজনীয়তা অবশ্যই পড়বেন। দেন হচ্ছে সফটওয়্যারের প্রকারভেদটা খুব ভালো করে পড়বেন। সফটওয়্যারের প্রকারভেদের মধ্যে ছিল, মনে আছে, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ব্রাউজার সফটওয়্যার। ঠিক আছে, এখানে সিস্টেম সফটওয়্যার আরো কিছু প্রকারভেদ ছিল, অ্যাপ্লিকেশন সফটওয়্যারের কিছু প্রকারভেদ ছিল। সো সফটওয়্যার প্রকারভেদটা খুব ভালো করে পড়বেন। তারপর হচ্ছে সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের পার্থক্য, এই পার্থক্যটা খুবই গুরুত্বপূর্ণ, পার্থক্যটা পড়তে হবে। ঠিক আছে, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের মধ্যে যে পার্থক্য। তারপরে আসেন এখানে আরো কয়েকটা পার্থক্য পড়তে পারেন, ব্রাউজার সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যারের পার্থক্য, ব্রাউজার সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যারের পার্থক্য। হ্যাঁ, সো আলটিমেটলি আমি আপনাদের যে কথাটা বলবো সেটা হচ্ছে যে আপনারা, আমি যে টপিকগুলোর কথা বলতেছি, এই টপিকগুলা সম্পর্কে কনসেপ্ট ক্লিয়ার করেন বই পড়ে। তাহলে দেখবেন যে আপনি কোশ্চেনের অ্যান্সার করতে পারতেছেন। হ্যাঁ, এই টপিক রিলেটেড যে কোনো কোশ্চেন অ্যান্সার করতে পারতেছেন। বাট আপনি যদি কোশ্চেন ধরে ধরে পড়েন, তাহলে এই কোশ্চেন যদি একটু ঘুরাই দেয়, তখন কিন্তু আপনি আটকে যাবেন। ঠিক আছে, এই জন্য আপনাদের বই পড়া উচিত। হ্যাঁ, এই যে দেখেন, টাইপস অফ কম্পিউটার ছিল না, এটা কোথায় ছিল? এটা কোথায় ছিল বলেন তো? এটা কিন্তু ইসের হচ্ছে, কি বলে, সরি, এটা হচ্ছে সফটওয়্যারের প্রকারভেদটা আর কি। হ্যাঁ, কম্পিউটার থেকে, মানে কম্পিউটার সিস্টেমকে আমরা দুইটা ভাগে ভাগ করি, একটা হচ্ছে হার্ডওয়্যার আর একটা হচ্ছে সফটওয়্যার। সো হার্ডওয়্যারের পার্টটা আমরা আগে দেখছি, এখন হচ্ছে সফটওয়্যার পার্টটা দেখতেছিলাম। সো এই সফটওয়্যারটাকেই আমরা হচ্ছে কি করতেছি, সফটওয়্যারটাকে তিনটা ভাগে ভাগ করতেছি, একটা হচ্ছে সিস্টেম সফটওয়্যার, একটা অ্যাপ্লিকেশন সফটওয়্যার, একটা হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার। এই সিস্টেম সফটওয়্যারকে আবার কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি, অ্যাপ্লিকেশন সফটওয়্যারকে কয়েকটা ক্যাটাগরিতে ভাগ করি। দ্যাট মিন্স আপনারা এই হায়ারার্কিটা দেখবেন। ঠিক আছে, সফটওয়্যার প্রকারভেদ যেটা, সেটা এরকম একটা হায়ারার্কি হিসেবে দেখবেন। ওকে, দেন তাহলে সেকেন্ড চ্যাপ্টার এখানে শেষ। ঠিক আছে, হার্ডওয়্যার এবং সফটওয়্যার। দেন আসেন থার্ড চ্যাপ্টার। থার্ড চ্যাপ্টারে ছিল হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আর কি। ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার, আপনারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে আপনাদেরকে বলছিলাম, মনে আছে? আপনারা কি আছেন? একটু সার শব্দ দেন, আমি তো কারোর কথাটা তো শুনি না। জি স্যার। আচ্ছা, ওকে। তাহলে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড, যেটা আর কি আমরা টেক্সট এডিটর হিসেবে যেটা ব্যবহার করি। সো এই ওয়ার্ড প্রসেসরে এসে আপনারা, মানে থার্ড চ্যাপ্টারে এসে প্রথমে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যারের সংজ্ঞাটা দেখবেন, এটার ব্যবহার দেখবেন, সুবিধা ও অসুবিধা দেখবেন। ঠিক আছে, এই চারটা বিষয় আহ, খুব ভালো মতো দেখতে হবে, যে এটা কাকে আমরা ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার বলতেছি, এটার ব্যবহার কোথায় কোথায় আছে, কি কি কাজে আমরা এটা ব্যবহার করতে পারি, এটার সুবিধা কি অসুবিধা কি। এখন আসেন এখান থেকে আর কি কি দেখবেন। আরো দেখবেন হচ্ছে আধুনিক অফিস ব্যবস্থাপনার গুরুত্ব। ঠিক আছে, আধুনিক অফিস অফিস ব্যবস্থাপনায় ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার আমাদের কিভাবে সাহায্য করতে পারে বা এটার গুরুত্বটা কি। ঠিক আছে, তারপরে ব্যবহার ক্ষেত্র দেখবেন, মানে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারটা আমরা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করতে পারি, মানে আলটিমেটলি এটা দিয়ে আমরা কি কি কাজ করি। ঠিক আছে, তারপর হচ্ছে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার এবং টেক্সট এডিটর, এটার পার্থক্যটা দেখবেন, গুরুত্বপূর্ণ। দেন আসেন এখান থেকে কিছু ছোট কোশ্চেন দেখতে হবে, লাইক এরকম। হ্যাঁ, যে ধরেন টাইটেল বার কি কাজ করে, এটি কোথায় থাকে, মেনু বার এবং টুল বারের মধ্যে পার্থক্য কি, রিবন কি, এমএস ওয়ার্ড এর রিবন এর কাজ কি। ঠিক আছে, এই টাইপের কিছু ছোট ছোট কোশ্চেন আছে, মানে আপনি মাইক্রোসফট ওয়ার্ড যখন ব্যবহার করতে যাবেন, বা কোনো হচ্ছে ওয়ার্ড প্রসেসিং সফটওয়্যার যখন ব্যবহার করতে যাবেন, তখন তো এটার কিছু টুলস আছে, তাই না? এই টুলস গুলো আলাদা আলাদা করে। ঠিক আছে, কোনটার কি নাম, আহ, কি কাজ করে, এগুলো আর কি। হ্যাঁ, সো এই জিনিসগুলো আপনাদেরকে দেখতে হবে। এখন আসেন আমরা এখান থেকে একটু বিস্তারিত দেখে আসি যে কি কি কোশ্চেন আরো আসতে পারে। আমরা হচ্ছে চ্যাপ্টার 3-তে আছি, তাই না? তো
চ্যাপ্টার 1 2 তো দেখলাম। এখান থেকে আরো কিছু কোশ্চেন আপনারা দেখতে পারেন। সো দেখেন, চ্যাপ্টার 3 থেকে কোশ্চেন গুলো এরকম হইতে পারে আলটিমেটলি। ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার কি, এর বৈশিষ্ট্য, ব্যবহার, সুবিধা এবং অসুবিধা সমূহ বিস্তারিত আলোচনা করো। তারপর দেখেন, ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের সংজ্ঞা দাও এবং আধুনিক অফিস ব্যবস্থাপনা এর গুরুত্ব ব্যাখ্যা করো। ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের বিভিন্ন ব্যবহার ক্ষেত্র ক্ষেত্র উদাহরণ সহ আলোচনা করো। ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের সুবিধা এবং অসুবিধা তুলনামূলক বিশ্লেষণ করো। ঠিক আছে, এগুলো এই যে ব্রড কোশ্চেন গুলো এরকম হইতে পারে আর কি। ঠিক আছে, এরপরে দেখেন সংক্ষিপ্ত প্রশ্ন এরকম আসতে পারে। মানে যেহেতু আপনাদের কোশ্চেন কয়েকটা ভাগে ভাগ হয়ে যাবে, সো এখানে এরকম শর্ট কোশ্চেন গুলো এভাবে থাকতে পারে। ধরেন ক দাগ দিয়ে দিল 1 2 মার্কের জন্য, তখন এরকম থাকবে আর কি। হ্যাঁ, যে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার কি, ওয়ার্ড প্রসেসর সফটওয়্যারের প্রধান কাজ কি, মাইক্রোসফট ওয়ার্ড কি, এই টাইপের। ঠিক আছে, গুগল ডক্স কি, তারপরে হচ্ছে লাইব্রেরি অফিস রাইটার কি, এই টাইপের। হ্যাঁ, তারপরে দেখেন এই তুলনামূলক কোশ্চেন আসতে পারে এরকম, যে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার এবং টেক্সট এডিটরের মধ্যে পার্থক্য, এটা অলরেডি বলছি। তারপরে মাইক্রোসফট ওয়ার্ড, গুগল ডক্স, এই দুইটার মধ্যে পার্থক্য কি, এটা আপনাদেরকে পড়াইছিলাম, মনে আছে কিনা জানি না। তারপর হচ্ছে মাইক্রোসফট ওয়ার্ড এবং লাইব্রেরি অফিস রাইটারের মধ্যে পার্থক্য লিখো। ঠিক আছে, এগুলো খুব সহজ, মানে আপনারা পড়লেই বুঝবেন আর কি। হ্যাঁ, যারা মাইক্রোসফট ওয়ার্ড সম্পর্কে একটু ধারণা আছে বা ল্যাব ক্লাসগুলো যারা করছিলেন তারা ভালো বুঝবেন। তারপরে দেখেন বিশ্লেষণধর্মী কোশ্চেন কিরকম হইতে পারে। যে দেখেন এখানে দুইটা কোশ্চেন আছে, একটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার আধুনিক অফিস ব্যবস্থাপনায় অপরিহার্য, উক্তিটি ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা কিন্তু হচ্ছে আহ, আমরা দেখছি স্লাইডের মধ্যে। হ্যাঁ, তাহলে এটা কিন্তু হচ্ছে বিশ্লেষণধর্মী বা ক্রিয়েটিভ কোশ্চেন। হ্যাঁ, এটা কিন্তু হুবহু আপনার বইয়ে নাই বা আপনি কোথাও পাবেন না, এটা আপনাকে একটু সাজায় গুছায় লিখতে হবে আর কি। তারপরে দেখেন এরকম হইতে পারে যে ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার কিভাবে শিক্ষার্থী, শিক্ষক এবং ব্যবসায়িক প্রতিষ্ঠানের উৎপাদনশীলতা বৃদ্ধি করে, আলোচনা করো বা বিশ্লেষণ করো। ঠিক আছে, এই টাইপের ক্রিয়েটিভ কোশ্চেন হইতে পারে। এখানে কিছু সংজ্ঞা। আচ্ছা দেখেন, এই যে এই কোশ্চেন গুলোর কথা আমি বলতেছিলাম সর্বশেষ, যে এরকম মানে একদম আপনি যখন ব্যবহার করবেন ওয়ার্ড প্রসেসর সফটওয়্যার ব্যবহার, যদি আপনি জানেন তাহলে এই কোশ্চেন গুলো আপনার জন্য। ঠিক আছে, যে টাইটেল বার কি কাজ করে, এটি কোথায় থাকে, স্ট্যাটাস বার কি তথ্য প্রদান করে, ঠিক আছে, রুলার কি, এটি ওয়ার্ড প্রসেসরে কি কাজ করে, টাস্ক পেন কি, এটি কখন ব্যবহার করা হয়, এই টাইপের কিছু ছোট ছোট কোশ্চেন থাকতে পারে। হ্যাঁ, উম সো আপনাদের যেহেতু এমসিকিউ নাই, সো এতটুকু দেখলে হবে। এরপরে চলেন আমরা সামনে আগাই। এটা ছিল চ্যাপ্টার 3। হ্যাঁ, এখন আসেন চ্যাপ্টার 4। আচ্ছা, চ্যাপ্টার 3, চ্যাপ্টার 4 আর চ্যাপ্টার 5, এই তিনটা কিন্তু অনেকটা কাছাকাছি। একটা হচ্ছে ওয়ার্ড প্রসেসর, একটা হচ্ছে স্প্রেডশিট, আর একটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন, যেটা আর কি মানে প্রেজেন্টেশন সফটওয়্যার। আহ, এই তিনটা সফটওয়্যার, এই সব মানে তিনটা সফটওয়্যারের কাজের মধ্যে অনেকটা মিল আছে। ঠিক আছে, অনেকগুলো কাজ হচ্ছে একই রকম, কিছু কিছু ডিফারেন্ট আছে। যেমন হচ্ছে আমি যদি 1 2টা আপনাদেরকে বলি, যেমন পাওয়ার পয়েন্টে হচ্ছে আমরা যখন আহ, কি বলে পাওয়ার পয়েন্ট মেক করছিলাম প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন দিয়ে, তখন এখানে কিন্তু আমরা অ্যানিমেশন অ্যাড করছিলাম, ট্রানজিশন অ্যাড করছিলাম। সো এই অ্যানিমেশন আর ট্রানজিশন কিন্তু ওয়ার্ড প্রসেসরে থাকে না, এবং এটা এক্সেলেও থাকে না। ঠিক আছে, স্প্রেডশিটেও থাকে না। সো এটা একটা বেসিক পার্থক্য। কিন্তু আমি যদি বলি, ধরেন আমরা এখানে প্রত্যেকটাতে শেপ ইউজ করতে পারি, টেক্সট বক্স ইউজ করতে পারি, তারপর হচ্ছে টেক্সট এডিটিং এর যে কাজগুলা সবগুলা একই রকম। হ্যাঁ, সেম, হুবহু সেম। তো এরকম কিছু পার্থক্য আছে, আবার কিছু সিমিলারিটি আছে আর কি। ম্যাক্সিমামই সিমিলার কাজ, কিছু অল্প কিছু ডিফারেন্স আর আর কি।
সো এক্ষেত্রে এসেও এই কি বলে স্প্রেডশিট অ্যাপ্লিকেশনের সংজ্ঞা, ব্যবহার, সুবিধা অসুবিধাটা খুব ভালো করে দেখবেন। ঠিক আছে, এরপরে আসেন। তারপর হচ্ছে এটা দেখবেন, আধুনিক অফিস ব্যবস্থাপনার গুরুত্বটা দেখবেন। এটা তিনটার জন্যই সেম, তিনটার জন্যই থাকবে কোশ্চেনটা। ঠিক আছে, তারপর হচ্ছে স্প্রেডশিট সফটওয়্যারের উদাহরণ দেখবেন। মানে স্প্রেডশিট সফটওয়্যার হচ্ছে বিভিন্ন টাইপের হতে পারে, আপনাদের মনে আছে কিনা। আমরা সব থেকে বেশি যেটা ইউজ করি সেটা হচ্ছে, সেটা কোনটা বলেন তো? মাইক্রোসফট এক্সেল যেটা আর কি। এছাড়াও গুগল, কি বলে এটা, গুগল স্প্রেডশিট একটা আছে। তারপরে হচ্ছে মাইক্রোসফটের প্রোডাক্ট আছে। সো এরকম তিন চারটা, অ্যাটলিস্ট চারটা জেনে রাখবেন। ঠিক আছে, চারটা উদাহরণ শিখে রাখবেন, এটা আসতে পারে। এরপর আসেন থার্ড যে টপিকটা, সেটা হচ্ছে মাইক্রোসফট এক্সেলের প্রধান বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো এবং বাস্তব জীবনের ব্যবহার আলোচনা করো। হ্যাঁ, সো আপনাদের হচ্ছে মানে এই টাইপের কোশ্চেন গুলো বেশি গুরুত্বপূর্ণ আপনাদের জন্য। হ্যাঁ, যে এটা আমরা আসলে কোথায় কোথায় ব্যবহার করতে পারি, এটার প্রয়োজনীয়তা কি, এটা সুবিধা কি অসুবিধা কি। হ্যাঁ, এই টাইপের কোশ্চেন গুলো আপনাদের জন্য বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে কিছু ছোট ছোট কোশ্চেন আছে, যেমন এই যে দেখেন, সেল কি, অ্যাক্টিভ সেল কি, রো কি, কলাম কি, সেল অ্যাড্রেস কি। হ্যাঁ, এগুলো হচ্ছে আপনি যখন কাজ করতে যাবেন একদম সিস্টেমটা সম্পর্কে আপনার যে ক্লিয়ার কনসেপ্ট আছে, আইডিয়া আছে। ঠিক আছে, সেটা বোঝার জন্য আলটিমেটলি কোশ্চেন গুলা। হ্যাঁ, আচ্ছা, চ্যাপ্টার 4-এ এই পর্যন্ত আছে আর কি। আমরা আরো কিছু কোশ্চেন একটু দেখে আসি, চ্যাপ্টার পড়তে কি টাইপের কোশ্চেন আসতে পারে। Sorry. সো দেখেন, এখানে ব্রড কোশ্চেন বা বর্ণনামূলক কোশ্চেন এরকম থাকতে পারে যে স্প্রেডশিট অ্যাপ্লিকেশন কি, এর বৈশিষ্ট্য, ব্যবহার, সুবিধা অসুবিধা আলোচনা করো। সবগুলো একসাথে থাকবে না অবশ্য আপনাদের। হ্যাঁ, কারণ হচ্ছে আপনাদের ভাগ ভাগ করে দেওয়া থাকবে। ধরেন কতে যদি দেয় স্প্রেডশিট অ্যাপ্লিকেশন কি, খতে দিবে যে এর বৈশিষ্ট্য সমূহ আলোচনা করো, গতে দিবে যে এর সুবিধা এবং অসুবিধা আলোচনা করো। ঠিক আছে, এরকম তিনটা পার্টে বা দুইটা পার্টে ভাগ করে দিবে। সো এরকম কোশ্চেন থাকতে পারে। তারপরে দেখেন 3 নম্বর কোশ্চেনটা, যে স্প্রেডশিট সফটওয়্যারের বিভিন্ন ব্যবহার ক্ষেত্রে উদাহরণ সহ আলোচনা করো। হ্যাঁ, মানে কোন কোন ক্ষেত্রে আমরা স্প্রেডশিট সফটওয়্যার ব্যবহার করি। এরপর হচ্ছে সুবিধা অসুবিধা তো দেখলাম। এখন দেখেন মাইক্রোসফট এক্সেল এর প্রধান বৈশিষ্ট্য সমূহ ব্যাখ্যা করো, এর বাস্তব জীবনে ব্যবহার আলোচনা করো। এই কোশ্চেন গুলা কিন্তু মোটামুটি দেখেন কাছাকাছি, একটার সাথে আরেকটা অনেকটা মিল আছে। ঠিক আছে, তো ঘুরায় ফিরায় হচ্ছে বৈশিষ্ট্য, সুবিধা ও অসুবিধা, ডেফিনেশন। হ্যাঁ, সো এই তিনটা সফটওয়্যারের ক্ষেত্রে এগুলাই একটু ভালো করে দেখবেন। এরপরে আসেন, দেখেন এরকম শর্ট কোশ্চেন থাকতে পারে। এখানে দেখেন, এই যে এগুলো কিন্তু প্রত্যেকটা আলাদা আলাদা স্প্রেডশিট সফটওয়্যার, যেমন মাইক্রোসফট এক্সেল একটা, গুগল শিটস একটা, লিব্রি অফিস একটা, তারপরে হচ্ছে ওয়ার্কবুক, ওয়ার্কশিট, প্রত্যেকটা আলাদা আলাদা একটা মানে স্প্রেডশিট সফটওয়্যার আর কি, আলাদা আলাদা। ঠিক আছে, তারপরে এখানে এই শর্ট কোশ্চেন গুলা গুরুত্বপূর্ণ, এগুলো দেখতে হবে। এই ফাংশন কি, ঠিক আছে, ফর্মুলা কি, এই টাইপের কোশ্চেন গুলা বেশি গুরুত্বপূর্ণ। তারপরে কিছু তুলনামূলক কোশ্চেন থাকতে পারে এখানে, যেমন এক্সেল এবং গুগল শিটস এই দুইটার মধ্যে পার্থক্য কি, তারপরে ওয়ার্কবুক, ওয়ার্কশিট এই দুইটার মধ্যে পার্থক্য কি, ফর্মুলা ফাংশনের মধ্যে পার্থক্য কি। ঠিক আছে, তো এই টাইপের তুলনামূলক কোশ্চেন গুলো দেখতে হবে। কেউ কিছু বলতেছেন? কথা বলে কে, নাকি ভুলে বলে ফেলছে? আচ্ছা, এখানে আমি কিছু অ্যান্সার রাখছিলাম আর কি। সো বুঝতে পারছেন? বলেন তো, এখন পর্যন্ত যতটুকু আলোচনা করলাম, আপনারা কি বুঝতে পারতেছেন যে কিভাবে পড়তে হবে?
জি স্যার। স্যার এগুলো আমাদেরকে পিডিএফ আকারে গ্রুপে দিয়ে দিলে বেটার হবে আর কি। পিডিএফ আকারে দিয়ে দিলে ভালো হবে। হুম, জি দেখা স্যার। যাক, দেখা যাক। আপনারা ভিডিও দেখবেন, ঠিক আছে? ভিডিও দিয়ে দেবো আপনাদেরকে, বুঝছেন না? তাহলে সুবিধা হবে। আচ্ছা। অবশ্যই ভিডিও দেখার সময় আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে হবে, এটা হচ্ছে প্রথম শর্ত, ঠিক আছে? তাহলে ভিডিও দিব, না এলে দিব না। আচ্ছা স্যার, সমস্যা নেই। আচ্ছা, ওকে। স্যার আপনি যে পিডিএফটা বানাইছেন এটা আমাদেরকে দেওয়া যাবে না? হ্যাঁ হ্যাঁ, দিব, অবশ্যই দিব। এখন চলেন আমরা তাহলে চতুর্থ চ্যাপ্টার দেখলাম, তাই না? পিডিএফ তো আপনাদের জন্যই বানাইছি, এখন আপনাদেরকে যদি না দিই তাহলে কি হইলো? বাট এটার পিছনে অনেক শ্রম আছে, বুঝছেন? ওকে, যাই হোক। চ্যাপ্টার 5-এ হচ্ছে প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন, হ্যাঁ, যেটা দিয়ে আমরা আসলে প্রেজেন্টেশন তৈরি করছিলাম, মনে আছে কি? সো আপনারা হচ্ছে এখান থেকে এটা পড়বেন, সংজ্ঞা পড়বেন, প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশন কি, কাকে বলে, কোথায় কোথায় ব্যবহার হয়, সুবিধা কি অসুবিধা কি, ঠিক আছে? এরপরে আসে, এরপরে প্রেজেন্টেশন সফটওয়্যার শিক্ষা ও ব্যবসায় কেন গুরুত্বপূর্ণ ব্যাখ্যা করো। এই কোশ্চেনটা ভেরি মাচ ইম্পর্টেন্ট আপনাদের জন্য, ঠিক আছে? যে প্রেজেন্টেশন সফটওয়্যার হচ্ছে শিক্ষা এবং ব্যবসায় কেন গুরুত্বপূর্ণ, কোশ্চেনটা ভালোভাবে শিখবেন, হ্যাঁ। তারপরে আসেন যে প্রেজেন্টেশনে অ্যানিমেশন এবং ট্রানজিশনের গুরুত্ব বিশ্লেষণ করো। অ্যানিমেশন আর ট্রানজিশন প্রেজেন্টেশনে আমরা কেন ব্যবহার করি? আচ্ছা বলেন তো, এই প্রেজেন্টেশনে, সরি, অ্যানিমেশন আর ট্রানজিশন কি অন্য দুইটা সফটওয়্যারে আছে? ওয়ার্ড প্রসেসর আর হচ্ছে স্প্রেডশিট, এই দুইটাতে কিন্তু নাই, হ্যাঁ। এই দুইটা হচ্ছে এই প্রেজেন্টেশন অ্যাপ্লিকেশনের ফিচার। সো এই দুটো শিখবেন, এই দুটো আপনাদেরকে ভালোভাবে শিখাইছিলাম ল্যাব ক্লাসে, আমার মনে আছে। থার্ড যেটা দেখবেন সেটা হচ্ছে প্রেজেন্টেশন সফটওয়্যার কিভাবে তথ্য উপস্থাপনকে আকর্ষণীয় কার্যকর করে, হ্যাঁ। কিভাবে এটা তথ্য উপস্থাপনকে, প্রেজেন্টেশনকে আকর্ষণীয় কার্যকর করে, এটা শিখতে হবে। তিনটা কোশ্চেনই আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। তারপরে এরকম টাইপের কোশ্চেন থাকতে পারে, এগুলো একটু দেখবেন। মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট এবং গুগল স্লাইডস এর মধ্যে পার্থক্য, ট্রানজিশন অ্যানিমেশনের মধ্যে পার্থক্য, থিম টেমপ্লেট এর মধ্যে পার্থক্য, হ্যাঁ, স্লাইড এবং প্রেজেন্টেশনের মধ্যে পার্থক্য, নর্মাল ভিউ এবং স্লাইড শো ভিউ এর মধ্যে পার্থক্য। আহ ও শেষ।